নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুদের আর্টসলেপিয়ার ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 7 এপ্রিল 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে আমরা জানি। সেটা 1950 সালে সেই আজকের দিনেই কার্যকরী হয় এবং এটা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে আমরা সবাই জেনে থাকি। আজকে আমরা স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে পারি এবং আমাদের স্বাস্থ্যের কিভাবে আরো উন্নতি করতে পারি এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমরা হাজির হয়েছি। আমরা জানি, আপনারা ভালো করেই জানেন যে আমাদের শরীরের সবচাইতে একটা প্রধান অঙ্গ বলতে পারেন যে সারা দিন সারাক্ষণ সকল সময় কোনো বিশ্রাম না নিয়ে কাজ করে চলেছে, এবং যে অঙ্গটা যদি আপনার যদি একটুখানির জন্য মানে 1 সেকেন্ডের জন্যও যদি বিশ্রাম নেয় তাহলে আমরা আর থাকবো না এই পৃথিবীতে। তা আসুন আমরা আলোচনা করব কি বিষয়ে আপনারা হয়তো সহজেই বুঝতে পেরেছেন কি সম্বন্ধে আমরা আলোচনা করতে চাইছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের হার্ট। তা আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আপনাদেরকে পরিচয় করে দিই, ডক্টর দিলীপ কুমার, নমস্কার, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের। তো আমরা স্যারকে পেয়ে আমরা খুব ধন্য। আর্টসলেপিয়া পেজে স্যার আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে আমাদের যে স্বাস্থ্য নিয়ে সবাই সচেতন, তো আমরা হার্ট নিয়ে কত সচেতন সেটাও একটু আপনার কাছ থেকে শুনবো। হার্টের বিভিন্ন কি প্রবলেম হতে পারে, হার্টের কি কি সমস্যা হয়, সমস্যা হলে কি ধরনের চিকিৎসা আছে, এই সব নিয়ে আলোচনা করব। তো একটা বেসিক জিনিস আমরা আমাদের সাধারণ দর্শকদের মধ্যে সাধারণত জেগে ওঠে যে এই হার্ট অ্যাটাক, আমার হার্ট অ্যাটাক হয়েছে, কিংবা বলে আরে হার্ট অ্যাটাক শুনলেই মনে হয় যে শুনে তারও একটা আতঙ্ক হয়ে যায় যে রে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তো সেটা একদম সাধারণ ভাষায় হার্ট অ্যাটাক বলতে কি বোঝা যায়, এটা যদি একটু দর্শককে বলেন। ধন্যবাদ মিজানুল। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে আছে, আমি সবই দর্শকগণকে এই জন্য উইশ করছি। অ্যান্ড এখন আমরা বলছি আজকে দিনে যে যদি কেউ স্মোকিং করছে, কে স্মোকিং ছোড়া উচিত, কেন কি ওয়ার্ল্ড হেলথ ডে আছে আজকে। যদি কেউ অ্যালকোহল নিচ্ছে, অ্যালকোহল ছোড়া উচিত। আর যদি কেউ সিডেন্টারি লাইফস্টাইল লিড করছে, ওকে রেজলিউশন নেওয়া উচিত কি আমি সকাল সকাল হাঁটবো, মর্নিং ওয়াক করবো। এটাই হয় বেসিক্যালি কি গুড হ্যাবিটস। আমি আজকে দেখি আগে 10 বছর আগে, 15 বছর আগে এই জিম যাওয়ার, এই মর্নিং ওয়াক করার যে যত লোক যেতেন, এখন প্রায় 2 গুণ 3 গুণ হয়ে গেছে। and more people are rushing to gym, rushing to parks and for morning walk. এটা দেখে খুবই আন্তরিক ভাবে খুব খুশি লাগে কি people are getting conscious about their health. একদম। আর সব থেকে ইম্পর্টেন্ট আছে এই যে আমরা হার্ট, জানো তুমি সত্যি বললে, যদি হার্ট রুকে যায় তো মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যদি 2-3 মিনিট থেকে বেশি হার্ট না করে, কাজ না করে, তখন মানুষ মৃত্যু ঘোষিত করতে হয়। তো হার্ট যখন বন্ধ হয় তখনই আমরা বলি কি মানুষ এখন ডেড হয়ে গেছে। And then there are brain deaths and biological death. Biological death happens when when heart stops. তারপরে তুমি যে কথাগুলো তুললে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কি হার্ট অ্যাটাক শুনলেই লোকজন খুব একটু দে বিকাম ভেরি ফিয়ারফুল কি আরে বাবা হার্ট অ্যাটাক হয়ে গেছে, কি হবে কি হবে না। কি হার্ট অ্যাটাক এসেনশিয়ালি আমরা বলি যখন প্রায় হার্টকে 3খানা রক্তনালী সাপ্লাই করে, 3খানা থেকে যদি প্রধান আর্টারিগুলো অথবা ব্রাঞ্চেস অল অফ এ সাডেন 100% বন্ধ হয়ে যায়। আগে ফ্লো করছিল 70%, 50%, 80% ব্লকে ছিল, 90% ব্লক ছিল, তখনও কোনো অসুবিধা পেশেন্টের মাঝে মাঝে চলতেই থাকে। অল অফ এ সাডেন ওখানে প্ল্যাক রাপচার হয়ে ওখানে ব্লাড ক্লট হয়ে যায়, রক্ত চলাচল ওখানে জমে যায়। তো যখন ক্লট হয়ে গেল তখন ডিস্টাল ফ্লো যে বলি আমরা, হার্টে রক্তনালীতে ফ্লো বন্ধ হয়ে যায়। অ্যান্ড এই যে ফ্লো দিয়ে যে রক্তনালী দিয়ে যে
হার্টে মাসেলগুলো যে সাপ্লাই হচ্ছিল, all of a sudden they start starving of lack of oxygen and energy, ওখানে কিছু যাচ্ছে না। and Okay. হার্ট খুবই সেন্সিটিভ অর্গান, যদি হার্টে রক্তনালী বন্ধ হয়ে যায়, then we have only 12 hours to rescue। 12 ঘন্টার মধ্যে যদি রক্তনালী না খুলে, তাহলে এরিয়াগুলো চান্সেস আছে কি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। 12 ঘন্টা যদি না হয়, 24 ঘন্টার মধ্যে তো 90% পেশেন্টে হার্ট প্রায় ওই রক্তনালী যে সাপ্লাই করছে ওই এরিয়াটা ড্যামেজ হয়ে যায়, তারপরে খুললে বেশি লাভ হয় না। তো এটাই হার্ট অ্যাটাক, অল অফ এ সাডেন occlusion or loss of flow in particular epicardial coronary artery because of thrombus is called heart attack। ওকে আমরা হার্ট অ্যাটাক বলি। আচ্ছা, যদি কারো ধরুন হার্ট অ্যাটাক হলো কিংবা হতে চলেছে, এই ধরনের যখন মনে হচ্ছে, তখন কিভাবে সে বুঝতে পারবে যে না আমার হার্ট অ্যাটাক হচ্ছে কিংবা হতে চলেছে কিংবা হার্ট অ্যাটাক হয়ে গেছে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকবার দেখেছি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম কে বুঝতেই পারলো না কি ওর হার্ট অ্যাটাক হয়েছে। হি কেপ্ট অন এন্টারটেইনিং পাবলিক, ওখানে গান করছে, ওর ঘাম হচ্ছে, ও ভাবছে যে এটা ওয়েদার, এটা মাহল জনে হচ্ছে, ওখানে এসি কাজ করছে না। হি ওয়াজ থিঙ্কিং অন দ্যাট লাইন, ঘাম হচ্ছে, ডিসকমফর্ট লাগছে। তো জানা বোঝা উচিত কি কোন সময় হার্ট অ্যাটাক হচ্ছে, অ্যাকসেপ্টেন্স কি আমার হবে না, এটা কথাগুলো যদি আমরা আজকে সরিয়ে দিই, আজকের দিনে আমরা এটাই মেসেজ দিচ্ছি সবাইকে কি এনিওয়ান ক্যান হ্যাভ হার্ট অ্যাটাক। আমরা কথা বলছি, লেকিন আমার আজকে রাত্রিবেলা না হবে না, এটা 100% কেউ বলতে পারে না। সো দিস অ্যাকসেপ্টেন্স কি হার্ট অ্যাটাক হতেই পারে, দেন ইউ ক্যান রিয়েলাইজ এনি পেন উইচ ইজ হ্যাপেনিং। মাঝখানে যদি পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, আর একটু হাঁটলেই বেড়ে যাচ্ছে, আর ব্যথা যদি কম্প্রেসিভ পেন মনে হচ্ছে কিছু ভার রেখে দিয়েছে ওখানে, 20 কিলো 30 কিলো ওজন রেখে দেওয়া হচ্ছে চেস্টে, যে হাঁটলেই দুগুণ তিনগুণ হয়ে যাচ্ছে, and this pain is radiating to left hand, upper jaw, এদিক ওদিক যাচ্ছে, and সঙ্গে সঙ্গে পেশেন্ট ঘামছে। So this triad, chest discomfort and compressive in nature, radiating to jaw and left hand, and his patient is sweating, এই যে তিনখানা যে ট্রায়াড বলি আমরা, এটা টিপিক্যাল অফ কার্ডিয়াক পেন। আর যদি রেস্টিং পেন হচ্ছে, আর বসে বসে হচ্ছে, দ্যাট ইজ আ সাইন অফ হার্ট অ্যাটাক। এই সব যখন ব্যথা হয়, কোনো সময় পেশেন্টের গ্যাস ফিল হয় অ্যান্ড ঘামতে থাকে। সো ইউ শুড নট ইগনোর ইট অ্যাজ এ গ্যাস পেন। অ্যান্টাসিড নিচ্ছেন, বসে আছেন, দিস শুড নট ডু লাইক দিস। ট্রিটমেন্ট হয় ইসিজি দেখার পরে আমরা ট্রিটমেন্ট করি। ইসিজি দেখি আমরা পাশের, সব থেকে পাশের ডায়াগনস্টিক সেন্টার অথবা নার্সিং হোমে যেতে হয়। এটা ইউ শুড নট বি রাশিং টু বিগ হসপিটালস অল অফ কি এখন তাড়াতাড়ি আপনার ওখানে যেতে দেরও হতে পারে। পাশে, সব থেকে পাশে নার্সিং হোম যেখানে আইসিইউ ফ্যাসিলিটি আছে, ওখানে যাওয়া উচিত। একটু ইসিজি হবে, ইসিজি উইল এক্সক্লুড হার্ট অ্যাটাক ইফ ইট ইজ নট দেয়ার, and if ECG is showing ST elevation, মানে কি হার্ট অ্যাটাক হচ্ছে, দেন দ্য ট্রিটমেন্ট স্টার্টস দেয়ার। এটাই হয় হার্ট অ্যাটাকে, আমরা এইভাবে বুঝতে হয় আর এই কাজ করতে হয়। আচ্ছা, এটা ঠিকই বলেছেন। সাধারণত আমরা দেখি কিছু আমার অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, তখন কি হয়, কিংবা একটু চেস্ট পেন হচ্ছে, মনে হচ্ছে যে না, সে অ্যান্টাসিড একটা খেয়ে নিল, তারপরে যে না আমি ঠিক আছি, এরকম একটা ভাবনা চিন্তা থাকে আর কি। তো এটা মোটেই নয়, আপনি বলতে চাইছেন হার্ট অ্যাটাক ইজ ডিফারেন্ট। আচ্ছা, if any pain which is central, this is not very you have, আপনি কোনোদিন ওরকম যদি এক্সপেরিয়েন্স করেননি, সাডেনলি এরকম একটু বিচিত্র টাইপের ব্যথা হচ্ছে, সেন্ট্রাল পেন, গ্যাস লাগছে, ঘাম হচ্ছে, ইউ শুড গেট অ্যালার্মড কি এটা হার্টের প্রবলেম হতেই পারে। কেন কি মানুষ বুঝে কি না এটা হার্ট অ্যাটাক তো অন্যের লোকে হবে, আমার কেন হবে। দিস অ্যাকসেপ্টেন্স ইজ নট দেয়ার ইন 90% অফ পেশেন্টস অর পপুলেশন। কিন্তু এটাই অ্যাওয়ারনেস। আমি যে কথা বলছি, আপনি যে কথা বলছেন আজকে ওয়ার্ল্ড হেলথ ডেতে, দিস ইজ দি আইডিয়া টু টেল এভরিওয়ান দ্যাট এভরিওয়ান ইজ ভালনারেবল। আমরা মানুষ আছি, আমরাও হার্ট আছে, আমরাও রক্তনালী আছে, ওখানেও প্ল্যাক জমবে, কারো প্ল্যাক রাপচার হয়ে হার্ট অ্যাটাক হতেই পারে। কিছু লোক ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে, যেরকম স্মোকিং বেশি করেন, স্মোকিং করছেন, যার ফ্যামিলি হিস্ট্রি হার্ট অ্যাটাকে আছে, মা বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, 50 বছর যখন ছিলেন তখন হার্ট অ্যাটাক হয়ে গেছিল, মা নেই, বাবা নেই, বিকজ অফ হার্ট অ্যাটাক দে হ্যাভ ডাইড।
তার সঙ্গে ডায়াবেটিস যার আছে, তার সঙ্গে যার কোলেস্টেরল খুব বেশি আছে, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেমিয়া বলি আমরা, ট্রাইগ্লিসারাইড বেশি আছে, obese patient and hypertensive patient. So these are risk factors. যার যদি এই একখানা one risk factor is there, the chances is high. If 2 or 3 risk factors are there, then they are 10 times more prone for heart attacks. 10 times. ওকে, তো যার এইগুলো 2-3 খানা রিস্ক ফ্যাক্টর আছে, দে শুড বি অ্যালার্ট, মোর অ্যালার্ট। ওকে, আর আগে থেকেই ডক্টর কাছে গিয়ে স্ক্রিনিং করে নিতে হবে, কোলেস্টেরল লেভেল কত, স্মোকিং বন্ধ করতে হবে, ডায়াবেটিস HbA1c কন্ট্রোলে রাখতে হবে, ব্লাড প্রেশার 130 ওভার 80 থেকে নিচে রাখতে হবে। সো এটা বোঝা উচিত কি আমরা 10 টাইমস মোর প্রোন আছি, যার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, স্মোকিং করছেন। তিনটাই যদি অনেক লোক আছে, আমি অনেক লোক পেশেন্টকে দেখি ডায়াবেটিস থাকলেও স্মোকিং করছেন, এটা তো you can't get a bad combination than this. Diabetic patient he is smoking, hypertensive patient smoking, আর যদি তিনটাই হয় তখন he is 10 to 14% more fold more prone for heart attacks. তো এটা আগে থেকেই বুঝে নিলে অনেক রিস্ক কমাতে পারি আমরা। আচ্ছা, তাহলে এই যে হার্ট অ্যাটাক হচ্ছে কিংবা হতে পারে, তো এটা বেসিক আমাদের ডায়াগনস্টিক যদি বলি, তাহলে কি ডায়াগনস্টিক করলে ধরা পড়বে যে না আমার হার্টের প্রবলেম আছে? ইসিজি করলেই হার্ট অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারেন। আর যদি আপনার হার্ট অ্যাটাক নেই, হার্টের সমস্যা আছে কি আছে না এটা বুঝতে হবে। আর বুঝতে চান আপনি, যদি আপনার কোনো সিমটম নেই লেকিন আপনি ভাবছেন কি না হার্ট অ্যাটাক হতেই পারে, হার্ট ব্লক হতেই পারে, আমি হার্টে ডিজিজ আছে কি আছে না এটা বুঝতে চাই, তখন আমরা কি করি, তখন আমরা জেনারেল বেসিক টেস্ট করি, যেখানে ব্লাড কোলেস্টেরল করি, তারপরে HbA1c করি, সুগার টেস্ট করি, and then we perform ECG, echo and some stress test. আচ্ছা, সো ECG, echo, stress test করে আমরা বুঝতে পারি। আর এখন খুব ভালো জিনিস আসছে ক্যালসিয়াম স্কোরিং, সিটি স্ক্যান, যদি আমরা করোনারি আর্টারি সিটি স্ক্যান করি ওখানে ক্যালসিয়াম স্কোরিং করতে পারি আমরা। যদি ক্যালসিয়াম স্কোর পুরো করোনারি আর্টারিতে মোর দেন 100 হয়, এই পেশেন্টে অনেক বেশি চান্স থাকে হার্ট অ্যাটাক আর হার্ট ব্লকেজের চান্স থাকে। এই ইনভেস্টিগেশন করতে হয়। আচ্ছা, এটা কি কোনো এজ বেয়ারিং আছে যে না আমরা 30-40 বছরের পর থেকে আমরা রেগুলার বেসিসে বছরে একবার কিংবা 2 বছর পরে একবার এরকম আমরা চেক করতে থাকবো? নিশ্চয়, প্রত্যেক গাইডলাইন মধ্যে এটা লেখা আছে, চাहे ওটা আমেরিকান গাইডলাইন हो, चाहे ইউরোপিয়ান গাইডলাইন हो, বাকি এটা ইন্ডিয়ান গাইডলাইন হয়, আপনাকে এট পার্টিকুলার ইন্টারভালস, আপনি আজকে যদি 35 ইয়ার্স এজ আপনি স্ক্রিন করালেন, 40 ইয়ার্স স্ক্রিন করালেন, আপনার সব জিনিস ঠিক থাকলো, কোলেস্টেরল, সুগার, ব্লাড প্রেশার, এ মানে কি আপনার ঠিকই থাকবে। You have to check yourself again in coming 1 or 2 years again. So every yearly or 2 yearly you need to check your blood sugars and cholesterols. প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন ডক্টর দিলীপ কুমার কে। আজকে হার্ট ভালো রাখার জন্য কি কি করণীয় এবং হার্টের বিভিন্ন অসুখ বিসুখ সম্বন্ধে আমরা আলোচনা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করুন একটু, যাতে আরো বেশি এইসব তথ্যগুলো বেশি লোকের কাছে পৌঁছায়, বেশি দর্শকদের কাছে পৌঁছায়, যাতে এই মূল্যবান তথ্যগুলো ভালো হয় আর কি। তো আমরা আরো কিছু জানতে চাইছি, যেমন আপনি বললেন কোলেস্টেরল বলতে আমরা জানি যে ব্লাডের একটা পরীক্ষা, সেই করলে বোঝা যায় যে লেভেলটা কেমন। তো আমরা শুনছি ভালো কোলেস্টেরল আছে, কিছু খারাপ কোলেস্টেরল আছে। তো এর মধ্যে ভালোটাই বা কি খারাপটাই বা কি, কিংবা কি ধরনের খাবারে এর সাথে ডিপেন্ড করে আর কি, যে এটা ভালো খাবার তাহলে এটা কোলেস্টেরল বাড়বে কিংবা কমবে এরকম? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে। কোলেস্টেরল ইজ এ ভেরি স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, ভেরি স্ট্রং। কিন্তু কোলেস্টেরল খাবার খেলেই বাড়বে এটা নেই, এটা কথা নেই। কোলেস্টেরল কিছু আমরা খেলে কোলেস্টেরল হয়, এন্ড ম্যাক্সিমাম ভাবে কোলেস্টেরল লিভারতে ফর্ম হয়। ওকে, এন্ড কোলেস্টেরল দুটো কম্পোনেন্ট হয়, একটা HDL বলি আমরা ভালো কোলেস্টেরল, আর একটা LDL এন্ড নন HDL কোলেস্টেরল। নন HDL কোলেস্টেরল, LDL কোলেস্টেরল এটা বাজে কোলেস্টেরল বলতে পারেন আপনারা জেনারেল ল্যাঙ্গুয়েজে, ব্যাড কোলেস্টেরল বলতে পারেন। সো দে প্রমোট অ্যাথেরোস্ক্লেরোসিস, যে হার্ট রক্তনালীতে, যেখানে শরীরের রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক জমিয়ে শুরু হয়ে যায়। তো দিস ব্যাড কোলেস্টেরল নন HDL অথবা LDL কোলেস্টেরল ডিপোজিশন করে রক্তনালীতে।
তা বললো এখানে এলডিএল কোথা থেকে আসবে, খেলে বাড়ে কি না? ডেফিনেটলি খেলে বাড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম ভাবে এটা লিভারতে তৈরি হয়। তার সঙ্গে কিছু কিছু জেনেটিক ডিজিজ থাকে যেখানে বেশি তৈরি হয়। ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেমিয়া বলি আমরা, ওখানে তৈরি হচ্ছে লেকিন ওটা মেটাবলাইজ হচ্ছে না, তো এলডিএল খুব বেড়ে যায়। যে বাজে ব্যাড কোলেস্টেরল লেভেল যার 116 থাকা উচিত হয়ে গেছে 200, দেন আপনার যে লাইফ এক্সপেক্টেন্সি কমে যাবে, বিকজ লেভেল অফ কোলেস্টেরল এন্ড ডিউরেশন অফ কোলেস্টেরল বোথ ডিসাইডস অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস ইন ইউর হার্ট এন্ড ব্লকেজ ইন ইউর হার্ট। তো এই ভালো কোলেস্টেরল গুড আর ব্যাড কোলেস্টেরল হয়, আর খাবার নিশ্চয় কম করলে একটু কমবে, লেকিন কিন্তু এটা বলা খুবই ভুল হবে কি খাবার কম করলে আপনি কোলেস্টেরলকে ঠিক করতে পারেন। কোলেস্টেরল ইজ এ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, ইউর ডায়েট শুড বি গুড। আপনি মোর অফ ফ্রুটস ভেজিটেবলস খেতে হয়, অন্যগুলো কম খেতে হয়, সিরিয়ালগুলো লাইক ভাত রুটিগুলো কম খেতে হয়, more and more salads, green salads and fruits, vegetables খেয়ে থাকা, সব ভেজিটেবলস খেয়ে থাকলেই ভালো, কম ক্যালোরি নিতে হয় and less fat নিতে হয়, তলা ফ্রাইড জিনিসগুলো কম খেতে হয়, অয়েল যে আমরা বলি 20 grams per head per day খেতে হয় বাড়িতে। যেসে কি আপনাদের কারো বাড়িতে 4 লোক আছে, 4 জনে 20 into 4 80 ml আপনি पर डे যদি পুরো বাড়িতে রান্না হয় তেল দিয়ে, ইটস অল রাইট। সো আপনি 80 ml করলেন, আর দেন 2.4 লিটার আপনি মাসে করতে পারেন, কেন কি 30 into 80 2.4 লিটার। তো আপনি বাড়িতে ফার্স্ট ডে ইফ ইউ হ্যাভ 4 পিপল ইন ইয়ার হোম, বাড়িতে 2.4 লিটার তেল নিয়ে আসেন, সানফ্লাওয়ার হয় অথবা মাস্টার্ড হয়, মিশিয়ে খেতে হয়। একবার আপনি সানফ্লাওয়ার রান্না করলেন, পরে মাস্টার্ডে রান্না করলেন, and this 2.4 liter should be finishing at 30th day, তখন আপনার তেল রেগুলেট হয়ে গেল। সো অয়েল এইরকম মেনটেন করেন 20 ml per head per day, এটা বাড়িতে এরকমই ফর্মুলা সবাইকে বোঝাও, যার বাড়িতে 5 লোক আছে 3 লিটার নিয়ে আসতে হবে ডে 1 এ, পুরো রান্না 30 দিন ওর মধ্যেই করতে হয়, আপনার ফর্মুলা ঠিক হয়ে গেল। and then low fat, low oil and low carbohydrate, more fruits, vegetables খেলে কোলেস্টেরল কম থাকবে, ওবেসিটি হবে না। ওবেসিটি besides lipid abnormality, obesity is another risk factor. তা আপনি কোলেস্টেরল কমলো না কমলো, এলডিএল কমলো না কমলো, your obesity will come down with this diet modification, which will be helping you again in a different manner. আপনার শরীরে যদি চর্বি কম হয়, ফ্যাট কম জমে, your body weight is coming down, then you will have less sleep apnea, less atrial fibrillation, less cardiovascular disease propensity, অনেকগুলো এটা it is a separate risk factor. কিন্তু কোলেস্টেরলকে একটু কমাবে, but you can't say that cholesterol is totally dependent on food intake. ওকে, দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন ডক্টর দিলীপ কুমার, কলকাতার বিশিষ্ট কার্ডিওলজিস্ট। আপনারা একটু শেয়ার করবেন যাতে আরো বেশি দর্শকদের কাছে এটা পৌঁছায়। এত মূল্যবান তথ্য আজকে আলোচনা হচ্ছে হার্টের সম্বন্ধে। আমরা আর কয়েকটা কোশ্চেন দিয়ে শুরু করি, বলবো আর কি। যেমন আপনি বললেন স্যার, হার্টের ব্লকেজ, মানে অনেকে পেশেন্টরাও বলে এরকম, আমি দেখেছি বিভিন্ন জায়গায় যখন যাই, এবং আমাদের ফ্রেন্ড সার্কেলও বলে যে আমার ডাক্তারের কাছে গিয়েছিল, আমার বাবার হার্টের ব্লকেজ আছে তাই বলছে। তো তো বুঝতেই পারলো না যে ব্লকেজটা মানে কি হয়েছে, হার্টের আবার ব্লকেজ, কি ধরনের ব্লকেজ। তো এই হার্টের ব্লকেজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এবং যদি হয়েও থাকে ব্লকেজ, তাহলে সেটাকে আপনারা মেডিকেল টার্মে সেটাকে কিভাবে বুঝতে পারেন, এবং সেটাকে কিভাবে এটাকে ঠিক করতে পারবেন, যে না হার্টের ব্লকেজটা হয়েছে, তাহলে কিভাবে এটাকে ঠিক করবেন, হার্টটাকে আবার সুস্থ রাখবেন। দেখো, হার্টে এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হার্ট ব্লকেজ আর হার্ট ব্লক দুটো আলাদা জিনিস কিন্তু। ওকে, হার্টে ব্লকেজ মানে হার্টে রক্তনালীতে ব্লকেজ কেউ মিন করতে পারে। রক্তনালীতে 60% ব্লকেজ আছে, 80% ব্লকেজ আছে, 90% ব্লকেজ আছে রক্তনালীতে। তো ওটা অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি করতে হতে পারে, ডিপেন্ডিং অন দি পেশেন্ট সিমটমস and number of arteries involved and nature of
ডি ব্লকেজ, যদি খুবই ক্যালসিফাইড ডিফিউজ ডিজিজ থাকে, এটা একটু ব্লকেজ হয়ে গেল। কারণ অনেকবার বলে হার্ট ব্লক আছে। হার্ট ব্লক আমরা ইলেকট্রিক্যাল টার্মে ইউজ করি, যেখানে ওকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক, ওরকম কথা হয় না। ওটা হয় ইলেকট্রিক্যাল ব্লকেজ ইন দি হার্ট কন্ডাকশন। जैसे कि আমরা বাড়িতে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, যেখানে ফট দিয়ে লাইট বন্ধ করলে ইলেকট্রিসিটি খারাপ হলে অন্ধকার হয়ে যায়। হার্টেও ইলেকট্রিসিটি আছে, যেখান থেকে এসে নোড থেকে শুরু হয়ে বি নোড যায়, তারপরে ভেন্ট্রিকলে যায়, কন্ডাকশন টিস্যু। ওখানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি ব্লক হতে পারে, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ ব্লক, অ্যান্ড পেশেন্ট ফট সে অজ্ঞান হয়ে মারা যেতে পারে। তো ওকে দিস হার্ট ব্লক we say in medical term by conduction blockages, conduction, not the blood vessel, arteries. রক্তনালীতে যদি ব্লকেজ আছে, ওটা ব্লকেজ পার্সেন্টেজ ওয়াইজ বলা যায় 60%, 80%, 90%, 100% যত ব্লকেজ আছে। তো এটাই হয় হার্টে ব্লকেজ, হার্টে রক্তনালীতে ব্লকেজ আর হার্ট ব্লক। হার্ট ব্লক is different, heart blockage in coronary arteries different. ওকে, এরকম হলে আপনারা কি করেন? মানে যদি ধরুন হয়েছে কারো, তখন কি ট্রিটমেন্ট কি হ্যাঁ, আছে? যদি হার্টে রক্তনালীতে ব্লকেজ হয়, দেখুন আপনার হার্ট ফাংশন নর্মাল আছে, ইসিজিও খারাপ নেই, কিন্তু হাঁটলেই বুকে ব্যথা হচ্ছে, বসলেই ঠিক লাগছে, লাইঞ্জানাল পেন বলি আমরা। তারপরে অ্যাঞ্জিওগ্রাফি করলাম, দেখলাম কি মেন আর্টারিতে প্রক্সিমালি ক্রিটিক্যাল 90% ব্লকেজ আছে। তখন যদি পেশেন্টের হাঁটছে, ব্যথা লাগছে, তখন আমরা স্টেন্টিং করতে পারি ওখানে। ওটা স্টেন্ট বসিয়ে ওটা খুলে দিই আমরা, দেখুন ওখানেই রক্ত সাপ্লাই নর্মাল হয়ে যাবে। দেখা গেলো যে 3খানা রক্তনালীতে ব্লকেজ আছে, 2টাই রক্তনালীতে ব্লকেজ আছে, লেফট মেইন ডিজিজ আছে, যেখানে খারাপ জায়গায় ব্লকেজ আছে, তখন আমরা বাইপাস সার্জারি করতে হয়। যদি হার্ট ড্যামেজ হয়ে গেছে, 30% কাজ করছে, হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে অনেকটা, ওখানেও বাইপাস করতে হয়। কিন্তু ম্যাক্সিমাম ভাবে যদি সিঙ্গেল ভেসেল, একটাই ভেসেল ব্লকেজ স্টেন্টিং দিয়ে হয়ে যেতে পারে। আর যদি হার্ট ব্লক হচ্ছে, ইলেকট্রিক্যাল ব্লকেজ আছে, এটা রক্তনালীতে নেই, যেখানে ইলেকট্রিক্যাল ব্লক বলি আমরা, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে, ওখানে আমরা পেসমেকার বসাই। আচ্ছা, তো দুটাই ট্রিটমেন্ট আলাদা। রক্তনালী ব্লকেজের জন্য স্টেন্টিং আর বাইপাস সার্জারি হয়, ওটা পার্সেন্টেজ অফ ব্লকেজ বলি আমরা। এটা হার্ট ব্লক যে হয় ইলেকট্রিক্যাল সিস্টেম, যেখান থেকে পেশেন্ট অজ্ঞান হতে পারে। আর পেশেন্ট আসে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, এখানে এখানে লেগে গেছে, এখানে মাথায় একটু ট্রমা হয়ে গেছে, আমি 3-4 সেকেন্ড বুঝতেই পারলাম না কি হলো, ওটা মাঝখানে হার্ট রুকে যায়। তুমি আগে বললে না শুরুয়াতে, ওখানে হার্ট ব্লক যেন হতে পারে, তখন ওখানে পেসমেকার লাগিয়ে পেশেন্টকে সেফ জোনে নিয়ে আসতে হয়। ওকে। তাহলে আমাদের হার্টের অ্যাটাক থেকে কিংবা হার্টের রোগ থেকে রক্ষা পেতে গেলে সাধারণত আমাদেরকে, আপনি প্রথমেই বলেছিলেন সেটা হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে বেশি, আই থিঙ্ক। ব্যাড হ্যাবিটস যেগুলো আছে সেগুলোকেও আই থিঙ্ক, সিগারেট, বিড়ি, তারপরে ড্রিঙ্কস, এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, রাইট? এবং আরো বলা যেতে পারে আর কি, যেমন বেশি যদি ওয়েট হয়ে যায়, তাহলে সেগুলোকে ওয়েট কমানোর জন্য সেটাকে ব্যবস্থা করতে হবে যাদের ওবেসিটি আছে। আর খাওয়া দাওয়াটাও একটা ইম্পর্টেন্ট রোল আই থিঙ্ক ফ্যাক্ট করে হার্টের জন্য। আচ্ছা, খাওয়া দাওয়াটাও খাওয়া দাওয়া যদি কম করলেন আপনি, তখন আপনার বডি ওয়েট কমলো, বডি ওয়েট কমলে হার্ট ডিজিজ চান্স কম যায়, একটু কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কমে যায়। তো এটা ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট আছে করতে, লেকিন খাওয়া দাওয়া দিয়েই কোলেস্টেরল কমিয়ে দেবো, এলডিএল, এটা 100% আমরা 100% বলতে পারি না, কিন্তু ডেফিনেটলি ডায়েট মডিফাই করতেই হবে আপনাকে। যদি ডায়েট না মডিফাই করলেন, আপনার ওবেসিটি বাড়তে থাকবে, ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়তে থাকবে, এলডিএলও বাড়তে পারে, তখন দেন ইউ আর মেকিং ইউরসেলফ মোর প্রোন ফর হার্ট ডিজিজেস। তো আমি সবাই পেশেন্টকে এটাই বলি কি, আপনি যত হার্ট অ্যাটাকে, আমরা অনেক পেশেন্ট আসছে যারা এনজিওপ্লাস্টি করি, প্রাইমারি অশুদ্ধি, বলে ডাক্তার সাহেব আমি কিভাবে থাকবো? আমি বলি কি, আপনি যে এরকম আগে খেতেন ওর হাফ করে দিন খাবার, আর আগে যত কাজ করতেন ওর দুগুণ করে দিন। এটা খুবই ইজি ফর্মুলা। আপনি খাওয়ার হাফ করে দিন, কাজ দুগুণ করে দিন, দেখুন আপনার হার্টে যে সমস্যা থাকবে আর ধীরে ধীরে করে ইমপ্রুভমেন্ট হবে, আর রিপিট হবে না। এটাই আমি এরকম পেশেন্টকে এক্সপ্লেন করি। আরেকটা কথা বলে আমরা শেষ করব। এই হার্টের বিষয় নিয়ে যেহেতু হচ্ছে কথা, তো খাওয়া দাওয়াটাও হলো, সবকিছুই হলো। এবার অনেকে জিজ্ঞাসা করে, যদি অপারেশন হয়, মানে অপারেশন হলে একটা আতঙ্ক থাকেই অবভিয়াসলি পেশেন্টের,
তো মেডিসিনে কি হার্ট ব্লক কিংবা হার্টের যে কোনো রোগ এটা সারানো হয় না সেই না। কতটা লেভেল পর্যন্ত মেডিসিনে কাজ করে? যদি ইলেকট্রিক্যাল ব্লকেজ হয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট কাজ করবে না, পেসমেকারই লাস্ট ট্রিটমেন্ট। আর যদি আচ্ছা, হার্ট রক্তনালীতে ব্লকেজ আছে, অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়ে গেছে, যেখানে হার্টের রক্তনালী অল অফ আ সাডেন 100% বন্ধ হয়ে গেছে, আচ্ছা, উইদিন 12 আওয়ার্স আপনাকে খুলতেই হবে আর্টারি, না তো হার্ট ড্যামেজ হয়ে যাবে। প্রাইমারি ওহ! এনজিওপ্লাস্টি বলে আমরা করতেই হবে আপনাকে। যদি আপনার হার্ট ৩ টা রক্তনালী ব্লকেজ আছে, আপনার হার্ট ফাংশন কম করছে, আপনি সিম্পটোম্যাটিক হয়ে গেছেন, তখন আপনার বাইপাস এনজিওপ্লাস্টি করতেই হবে। আর যদি আপনার হার্ট ফাংশন ঠিক আছে, হার্টের রক্তনালীতে ব্লকেজও আছে, কোনো চিন্তা নেই, আপনার সিম্পটম নেই, বুকে ব্যথা নেই, অথবা ওষুধ খেলে বুকে ব্যথা হচ্ছে না, হার্ট ড্যামেজ হয়নি এখনো, তখন কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চয়ই ওষুধ খেতে পারেন। কিন্তু when you have a heart attack, all of a sudden your মেডিকেল টার্ম বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হুম, তো যদি হার্ট অ্যাটাক তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, you have to have get admitted in heart, any good hospital, থ্রম্বোলিসিস বা এনজিওপ্লাস্টি করতেই হবে। হুম, আর যদি আপনার হার্ট ফাংশন কমে গেছে, ব্লকেজ সারাতেই হবে। তো আপনার হার্ট ফাংশন না হলে হার্ট ফেলিউর হয়ে যাবে। যদি এরকম কিছু নেই তো আপনি ওষুধ খেতেই পারেন। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আজকে শুনলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমারকে। উনি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত আছেন। আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুবই ভালো লাগলো। আপনারা শেয়ার করবেন, আরো লোকের কাছে পৌঁছে দিবেন এই তথ্যগুলো যাতে সবারই ভালো হয়। আমাদের পেজে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের, এবং আমাদের ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অতি মূল্যবান টাইম দেওয়ার জন্য। আশা করি নেক্সট আমরা এরপরে আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, এবং আপনাদের যদি আজকের সম্বন্ধে কোনো কোয়েশ্চেন্স থাকে এবং ডক্টর বাবুর সাথে দেখানোর জন্য, পরামর্শের জন্য যদি আপনি মনে করেন যে দরকার আছে, তাহলে অবশ্যই অ্যাক্সলেপিয়া হেলথ অ্যাপ আছে আমাদের। আপনি সেটা ডাউনলোড করতে পারেন, এবং ডাউনলোড করে সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন। অনলাইন কনসালটেশনও করতে পারেন, ফোনে দূরে থাকলে ভিডিও কলের মাধ্যমেও করতে পারবেন, এবং আপনারা যদি এসেও দেখাবো মনে করেন তাও দেখাতে পারবেন। সেটা ওই অ্যাক্সলেপিয়া অ্যাপের থ্রু দিয়েই আপনি দেখাতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আরেকবার বলি, আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আর স্বাস্থ্য নিয়ে আরো যাতে ভালো রাখতে পারেন নিজেকে, সেটাই সকল সময় ভাববেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিজানুর।